আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান ইমিগ্রেশন টাইম উইথ শাহনাজে। আমি আপনাদের হোস্ট আনিকা সাফায়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতোই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ইন হাউস ইমিগ্রেশন কনসালটেন্ট শাহনাজ পারভীনকে আমরা পেয়ে থাকি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, এবং এই সময়ের মধ্যে আমরা ইমিগ্রেশন সম্পর্কে ছোট ছোট তথ্য ওনার কাছ থেকে জেনে নিই। আসেন আমরা ওনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। শাহনাজ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি যেই ক্যাটাগরিটাকে নিয়ে কথা বলতে চাই তা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কেনেডিয়ান ইমিগ্রেশনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বড় একটা ভূমিকা রেখে থাকেন, এবং তারা দেশ থেকে দূরে হাজার হাজার ডলার খরচ করে এখানে পড়তে আসেন। অ্যালং উইথ এডুকেশনাল ডিগ্রিটা তাদের আর একটা গোল থাকে, সেটা হচ্ছে যে কেনেডিয়ান পিয়ারটা সিকিউর করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিউ টু এক্সট্রিম সিআরএস স্কোর যেটা অনেক বেড়ে গিয়েছে, এটার জন্য তাদের এই গোলটা থেকে আস্তে আস্তে ওনারা দূরে সরে যাচ্ছেন। সো আমি চাই আজকে ওনাদেরকে নিয়ে আমরা কথা বলি। ইজ দ্যাট ওকে? আমি বলবো যে আনিকা, ইটস এ গুড সিলেকশন অফ দ্য টপিক। তার কারণ হচ্ছে ইটস বিকামিং অ্যান্ড আমি বলবো যে ইস্যুস ফর মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে তারা এখানে পড়াশোনা করতে আসে এটা জেনে যে কেনেডিয়ান এডুকেশন স্ট্যান্ডার্ড, এটার অ্যাকসেপ্টেবিলিটি সারা পৃথিবীতে, কারণ এখন আমরা গ্লোবাল গ্লোবাল সিটিজেন, হ্যাঁ, গ্লোবাল সিটিজেন বা গ্লোবাল ইয়ের একজন বাসিন্দা, তো সেদিক থেকে রাইট। কিন্তু পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে আমি বলবো 99% স্টুডেন্টই চায় টু সিকিউর হিজ অর হার পিয়ার। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলে একটা বার্নিং টপিক, এবং এই বিষয়ে বোধহয় কথা বলা যেতেই পারে। ইয়েস, ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য সে কি যে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে? আমি বলবো শুরুটাই তোমার সুন্দর একটা কোয়েশ্চেন দিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে যে না, এটা আমি বলবো যে আগে বোধহয় এই বিষয়টাকে এতটা গুরুত্বের সঙ্গে কেনেডিয়ান ইমিগ্রেশন দেখেনি। সেই কারণে এখানে অনেক প্রতিষ্ঠান ছিল, বিশেষ করে আমি প্রাইভেট অর্গানাইজেশনের কথা বলবো, প্রাইভেট ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, যেখান থেকে তারা লেখাপড়া করত। কিন্তু তারা শুধু এই জিনিসটাই দেখে নিত যে ডিএলআই ভুক্ত কিনা, কারণ প্রথম দিকে যেটা ছিল স্টুডেন্টরা হয়তো সেটাও এতটা খেয়াল করতো না, ধরেই নিত যে কেনেডিয়ান এডুকেশনাল ইনস্টিটিউশন মানেই ইটস এ রেকগনাইজড ডেফিনেটলি এখানকার ইনস্টিটিউশন অনেকই ভালো পড়াশোনার লেভেল হবে অবশ্যই, এবং সরকারের প্রতিটা নিয়ম নীতি তারা মেনে চলছে। হ্যাঁ, তো সেদিক থেকে হ্যাঁ, সরকারের সার্টেন নিয়ম নীতি মেনেই একটা ইনস্টিটিউশন রান করে। কিন্তু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে তাদের কিন্তু আরেকটা বড় প্রত্যাশা থাকে, যেটা তুমি একটু আগে বললে যে তারা যেন পার্মানেন্ট রেসিডেন্সিটা পায়। তো সুতরাং সেদিক থেকে যখন এই তথ্যটা অনেকেই জানলো যে ডিএলআই ভুক্ত যদি কোনো ইনস্টিটিউশন না হয়, ডিএলআই যার ফুল ফর্ম হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, সুতরাং সেখান থেকে আমাদের পড়তে হবে। তারপরে বিষয়টা যেটা এলো সেটা হচ্ছে সব ডিএলআই ভুক্ত ইনস্টিটিউশন থেকে পাশ করলেই কিন্তু সে পরবর্তী পর্যায়ে যাওয়া, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট এসে যেতে পারতো না। তো সেদিক থেকে এই সচেতনতা আমি বলবো যে তাদের মধ্যে এসছিল, যে দেখে নেওয়া যে সেই ইনস্টিটিউশন থেকে পাশ করলে অথবা স্পেসিফিক্যালি ওই প্রোগ্রামটা থেকে পাশ করলে আমি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হব কি না। কিন্তু রিসেন্ট যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেটা হচ্ছে যে ডিএলআই ভুক্ত হলেও তাকে যদি প্রভিন্সিয়াল স্টেট, এটাকে বলা হয় লেটার অফ অ্যাটাস্টেশন, এক্স্যাক্টলি লেটার অফ অ্যাটাস্টেশনটা না থাকে তাহলে সে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে না। তো সেদিক থেকে একটা বিষয় যে ডেফিনেটলি এই স্টুডেন্টদের এটাও দেখে নিতে হচ্ছে। মোস্টলি আমি বলছি যে যারা ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসেন এবং বিভিন্ন কলেজ লেভেলে পড়াশোনা করেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই পরিষ্কার যে সেখান থেকে লেটার অফ অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই, সেটা ব্যাচেলার প্রোগ্রামের জন্যই হোক অথবা মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামের জন্যই হোক। ইয়েস, আমরা জানি যে পড়াশোনা শেষ করার পরে এলিজিবল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে, রাইট। তো আমার প্রশ্নটা হচ্ছে কবে সে আবেদনটা করতে পারবে এবং কতদিনের জন্য সে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাবে?
এই প্রশ্নের উত্তরটা আসলে আমি একটু আমার দর্শকদেরও বলতে চাই, কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্টই আমার কাছে আসেন এই প্রশ্নটা নিয়ে যে আমি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য কবে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হব। সুতরাং তাদের জন্য বলবো যে তুমি বা আপনি যখন প্রোগ্রামটা শেষ করেন, ইউ ডোন্ট নিড টু ওয়েট আনটিল ইউ রিসিভ ইউর সার্টিফিকেট অর আপনার কনভোকেশন হলো কি না। কনভোকেশনের সঙ্গে বা সার্টিফিকেট পাওয়ার সঙ্গে এর কোনো মিল নেই আমি বলবো, অতদিন আপনার অপেক্ষা করার প্রয়োজনও নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে when you will receive the confirmation from your educational institutions saying that you have successfully completed the program, অর্থাৎ আপনি যে প্রোগ্রামটা পড়তেন সেই প্রোগ্রামটা আপনি ফাইনাল এক্সাম আপনার হয়ে গিয়েছে এবং আপনি পাশ করেছেন, এই যে আপনার প্রুফটা থাকলো, এটা দিয়ে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আনিকা আর একটা প্রশ্ন করেছে যে কত দিনের মধ্যে, এটার কোনো নির্দিষ্ট কি কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে? জি, যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আফটার কমপ্লিশন অফ ইউর প্রোগ্রাম বা আপনার স্টাডি 180 ডেজ, সহজ করে বললে 6 মাসের মধ্যে প্রোগ্রাম শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, আমি আর একটা প্রশ্নও করেছিলাম, সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কতদিনের জন্য একটা স্টুডেন্ট পাবে? আচ্ছা, তুমি ভ্যালিডিটি নিয়ে বলছো যে কতদিন। হ্যাঁ, এটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে নর্মালি ইট গোজ উইথ দ্য ভ্যালিডিটি অফ দ্য প্রোগ্রাম, যে সে কতদিনের প্রোগ্রামটা পড়েছে। হ্যাঁ, যদি এটা মাস্টার্স হয়, খুব রিসেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা, এবং এখন থেকে এই রিসেন্ট অ্যানাউন্সমেন্টটাই মেনটেন করা হবে। প্রথমে মাস্টার্সের কথা বলি। হ্যাঁ, সো মাস্টার্সের যারা আগে যেটা ছিল সেটা হচ্ছে অনেকেই হয়তো এখানে আসতেন 1 বছরের কোনো মাস্টার্স প্রোগ্রাম নিয়ে অথবা 3 সেমিস্টারের কোনো মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো তখন যেটা হতো যে ওই প্রোগ্রামটা শেষ করার পরে ওই সময়ের জন্য উনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতেন। 1 বছর হলে 1 বছর, 15 মান্থস হলে 15 মান্থস। কিন্তু 18 মাস বা তার বেশি যদি প্রোগ্রামের লেন্থ হতো তাহলে সে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেত। সো এখন যে নিয়মটা করা হয়েছে আসলে এটা দেখা যাচ্ছিল খুব ফেয়ার হচ্ছিল না যারা মাস্টার্স প্রোগ্রামে এখানে আসেন, কারণ পরবর্তী পর্যায়ে যখন তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান, কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য কোয়ালিফাই করতে হলে মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। সো সেটা আসলে কারো পক্ষে সম্ভব হচ্ছিল, অনেকের পক্ষে হয়তো খুব টানাপোড়েনে পড়ে যাচ্ছিলেন সময়ের। তো সেই দিকগুলোকে বিবেচনায় রেখে এখন যেটা করা হয়েছে, কোনো প্রোগ্রাম যদি 8 মাসের বেশি হয় তাহলেই, এবং মাস্টার্স প্রোগ্রাম, তাহলে উনি 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। এছাড়া ব্যাচেলার যারা আছেন খুব স্বাভাবিকভাবেই ওদের প্রোগ্রামের লেন্থটা বেশি থাকে। সো ইন এনি ওয়ে ব্যাচেলার যারা করতে আসছেন তারা 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটই পাচ্ছেন, কারণ কোনো ব্যাচেলার হয়তো 3 বছর, কোনো ব্যাচেলার হয়তো 4 বছর। সো দে আর কোয়ালিফাইং টু গেট 3 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। আর ডিপ্লোমা প্রোগ্রাম যারা প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার নিয়ে আসছেন, সো তাদের ক্ষেত্রে যতদিনের প্রোগ্রামটা থাকবে ততদিনের জন্য ওনারা পরবর্তী পর্যায়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। আচ্ছা, এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কি এক্সটেন্ড করা যাবে কোনোভাবে? ওকে, প্রথম কথাই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ওয়ান টাইম, লাইফে ওয়ান টাইম পাওয়া, এবং এটা নন এক্সটেন্ডেবল, প্রোভাইডেড যে যদি কারো এরকম হয় যে সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়েছে, আসলে সে হয়তো 3 বছরের ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল, কিন্তু ডিউ টু দ্য ভ্যালিডিটি অফ দ্য পাসপোর্ট সে হয়তো পুরো সময়টা পায়নি, হয়তো 1 বছর পেয়েছে, হয়তো 2 বছর পেয়েছে। কারণ হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটির চেয়ে কখনো ইমিগ্রেশনের ডকুমেন্টের ভ্যালিডিটি বেশি থাকতে পারে না। তো সেক্ষেত্রে যেটা, হ্যাঁ, যখন সে পাসপোর্টটাকে রিনিউ করে ফেললো তখন সে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আদার দেন দ্যাট আসলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সটেন্ডেবল নয়, এবং এটা জীবনে একবার। শুধুমাত্র তুমি জানো যে প্যান্ডেমিকের সময়ে একটা পলিসি এসছিল যে কারো যদি ওই সময়ে তারা পাশ করে থাকে ডিউরিং প্যান্ডেমিক, কারণ তখন জব মার্কেট একেবারেই প্রিটি মাচ বন্ধ ছিল, লোকজনের জীবন একেবারেই আমি বলবো কনফাইন্ড হয়ে গিয়েছিল, সেই সময়টা একবার এসেছিল যে 18 মান্থস এক্সটেনশন। আদার দেন দ্যাট আমি বলবো খুব সহজ করে বললে যে না, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সটেন্ডেবল নয়, এবং এটা একবারই জীবনে। আচ্ছা, আমাদের কাছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রশ্ন করে ইমেল করেছেন। আচ্ছা, আমি প্রশ্নটা আপনাকে পড়ি। জি।
আমি আমার ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড প্রোগ্রামের 3 বছর শেষ করে কোয়াপ করতে যাচ্ছি সেপ্টেম্বর মাস থেকে। আমার প্রোগ্রামের প্রথম বছরে রেজাল্ট ভালো না হওয়ার কারণে ইউনিভার্সিটি থেকে আমাকে 8 মাসের জন্য প্রবেশনে পাঠায়, অর্থাৎ 2 সেমেস্টার্স বা 2 সেমেস্টার আমাকে কোর্স নেওয়া থেকে বিরত রাখে। আমি তখন আমার দেশে ফেরত চলে যাই এবং প্রবেশন পিরিয়ড শেষ করে আবার ফেরত আসি। সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ারে সিরিয়াসলি পড়াশোনা করে ভালো রেজাল্ট করি। এখন আমার স্টাডি পারমিট এক্সপায়ার হতে যাচ্ছে অগাস্ট মাসে। আমি স্টাডি পারমিট এক্সটেনশন করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাকে রিজেক্ট করা হয়েছে। আমি রিকনসিডারেশনের জন্য আবেদন করি, ওই আবেদনটিও রিজেক্ট করা হয়েছে। এখন আমার কি করা উচিত? আসলে সত্যি কথা বলতে কি, স্টুডেন্টের জন্য আমার সমবেদনা ছাড়া, মন খারাপ করা ছাড়া তাকে কোনো ইতিবাচক উত্তর আমি দিতে পারবো না। তার কারণ হচ্ছে যে যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এদেশে আসেন, তখন আসলে তার যে ক্রাইটেরিয়াগুলো সেট করে দেওয়া হয়, যেমন ধরো তাকে একটা প্রধান ক্রাইটেরিয়া যে স্টুডেন্ট হ্যাজ টু ফুলফিল দ্য ডেফিনেশন অফ ফুল টাইম স্টুডেন্টশিপ। হ্যাঁ, সুতরাং সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি নেই। সো একজন লোকাল স্টুডেন্ট যখন থাকে, তার হতেই পারে সে হয়তো 5টা কোর্স নিয়েছিল, কিন্তু একটা সময় সে রিয়েলাইজ করলো, ইউ নো হোয়াট, ইটস টু মাচ অ্যান্ড আই উড লাইক টু ড্রপ 1 or 2 কোর্সেস। সেই স্টুডেন্টটা সেটা করতে পারে। হ্যাঁ, কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে এই ফ্লেক্সিবিলিটি তার নেই। আর বিশেষ করে এই স্টুডেন্টের যে উদাহরণটা তুমি দিলে, সেটা হচ্ছে তার ফার্স্ট ইয়ারেই সে এটা করতে পারেনি। তার আসলে যেটা উচিত ছিল, এই কন্টিনিউ করাটাই উচিত হয়নি তার। রাইট, উচিত হয়নি। তার কারণ হচ্ছে যে সে 3 বছর পরে এসে, কারণ ইন দ্য মিন টাইম সে দেশে গিয়েছে, সে আবার ফেরত এসছে, আবার সে পড়াশোনা করেছে, ডেফিনেটলি সে টিউশন ফি দিয়েছে, কিন্তু তার স্টাডি পারমিট ইস্যু করা হয়েছিল অন দ্য বেসিস অফ দ্য লেন্থ অফ দ্য প্রোগ্রাম। রাইট, হয়তো বা 4 বছরের ছিল ব্যাচেলর প্রোগ্রাম, সাধারণত 3 বছর বা 4 বছর হবে। সো আমি যদি ধরেও নেই যে এটা 3 বছরের একটা প্রোগ্রাম ছিল, সুতরাং ওই পর্যন্তই তার স্টাডি পারমিট ছিল, এবং ড্রপ যেহেতু করেছে, সময় বেশি লাগছে, সুতরাং সে ওই স্টাডি পারমিটের মধ্যে পড়াটা শেষ করতে পারবে না। এবং আইআরসিসির রুল অনুসারেই কিন্তু তাকে রিজেক্ট করা হয়েছে, এবং রিকনসিডারেশনের ক্ষেত্রেও তার একই সিদ্ধান্ত, যেটা অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইটস ভেরি মাচ দেয়ার। সো আনফর্চুনেট, কিন্তু তাকে ফেরত যাওয়া ছাড়া আসলে আর কোনো গতি নেই। সে যদি আবার কানাডাতে পড়তে চায়, তাহলে তাকে পুরো বিষয়টাই রিডু আর রিস্টার্ট করতে হবে। তার মানে সে থার্ড ইয়ারটা পাশ করে ফেলার পরেই একটা বছর, সে তো জাস্ট আর একটা বছর যদি সে পড়াশোনাটা করতে পারতো, তাহলেই সে ডিগ্রিটা পেয়ে যেত। তার মানে তাকে সমস্ত কিছু এটা ফেলে দিয়ে নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে যে তোমার ভুলটা যদি তুমি একেবারে শুরুতে করে রাখো, এবং তোমার যদি মনে হয় যে সময়ের সাথে সাথে বিষয়টা কভার আপ করবে, তাহলে কিন্তু করবে না। এই জায়গাটা আমি আমার দর্শকদের জন্য একটা কথা বলতে চাই, যে অনেকে যখন এই ধরনের সমস্যায় পড়েন, তখন ওনারা ইনস্টিটিউশনের যে গাইডেন্স কাউন্সিলর থাকেন, অথবা ইমিগ্রেশন সাপোর্ট দেওয়ার জন্য যিনি থাকেন, তার সঙ্গে যোগাযোগ করেন। এবং অনেক সময় দেখা গিয়েছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হয়তো ঠিক যে উদাহরণটা আনিকা দিল, যে ইউনিভার্সিটি তাকে অ্যালাউ করেছিল যে ওকে, তুমি একটা সার্টেন সময়ের পরে এসে ইউ ক্যান রিস্টার্ট ইউর প্রোগ্রাম। এখানে আসলেই মনে রাখা প্রয়োজন যে ইনস্টিটিউশনের আইন ইনস্টিটিউশন মেনে চলবে। ইনস্টিটিউশন আসলে এটা দেখবে না যে আপনি ইমিগ্রেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিনা। দুটো সম্পূর্ণ সেপারেট ইনস্টিটিউশন, একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা হচ্ছে আইআরসিসি, এবং আইআরসিসির উপরে তাদের কোনো ধরনের কন্ট্রোল নেই। সুতরাং যারা ইউনিভার্সিটিতে বসে ওনাদেরকে অ্যাডভাইস করছেন, তাদের পার্সপেক্টিভে তারা হয়তো রাইট ডিসিশন দিচ্ছেন, কিন্তু একজন স্টুডেন্টের উচিত হবে এই ধরনের সমস্যায় যখন উনি পড়েন, উনি ওনার ইনস্টিটিউশনের সঙ্গে অবশ্যই কথা বলবেন, কিন্তু যারা ইমিগ্রেশন নিয়ে ডিল করেন, যিনি বা যারা ওনাকে পরামর্শ দিতে পারেন আগামীতে, যাতে ইমিগ্রেশন রিলেটেড ওনার কোনো সমস্যা না হয়, অথবা বর্তমানেও হচ্ছে কিনা, অথবা তার কনসিকুয়েন্সটা কত সিরিয়াস হতে পারে, সেটা নিয়ে পরামর্শ নিয়ে জেনে বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, আমার এই প্রশ্নটার আনসার শোনার পরে আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে এমনও তো হতে পারতো রেজাল্টটা খারাপ না হয়ে তার এমন কোনো একটা কিছু হয়েছে, শারীরিকভাবে সে হয়তো সুস্থই ছিল না এবং তাকে বাধ্য হয়ে 1 সেমেস্টার ড্রপ করতে হয়েছে।
যে কোনো একটা সময়। এখন শারীরিক সুস্থতা তো আমরা প্ল্যান করে কোনো কিছু করতে পারবো না। সো হোয়াট ইন দ্যাট কেস আইআরসিসি কি একটু কমনীয় হবে? তোমার ফলো আপ কোয়েশ্চেনে আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে অসুস্থ সে যখন হয়েছে তার কোন লেভেলে সে পড়াশোনা করছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট সেমিস্টার, লাস্ট সেমিস্টার, কোথায় ছিল? ধরেন সে থার্ড ইয়ারে গিয়ে বা সেকেন্ড ইয়ারে গিয়ে অসুস্থ হলো 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। রাইট। কেন আমি এই প্রশ্নটা করলাম, এটা আনফেয়ার বলতেই পারো, বা আমিও এটার বিপক্ষে বড় যুক্তি দেখাতে পারবো না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আইনগুলো আসলেই অনেক কড়া। অ্যাজ ইফ তুমি কবে অসুস্থ হবে সেটাও তোমার আইনের উপরে ভিত্তি করে হতে হবে। যদি সেকেন্ড সেমিস্টার, ধরো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেপ্টেম্বর থেকে সেশন শুরু করেছে, ফার্স্ট সেমিস্টার ভালোই গেল, সেকেন্ড সেমিস্টারে এসে সেই ছেলে বা মেয়ে স্টুডেন্টটা সে অসুস্থ হয়েছে এবং সেই কোর্সটা সেমিস্টারটাই তাকে ড্রপ করতে হয়েছে। আনফর্চুনেটলি আইআরসিসির কাছে কিন্তু সে ফুল টাইম স্টুডেন্টের যে ডেফিনেশন সেটা মেনটেন করতে পারেনি। সুতরাং তুমি যদি অসুস্থ হও ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, ইট উড বি এ হিউজ কস্ট দ্যাট ইউ হ্যাভ টু পে, কনসিকুয়েন্সেস রয়েছে। কিন্তু তুমি যদি লাস্ট সেমিস্টারে গিয়ে অসুস্থ হও বা সেকেন্ড লাস্ট সেমিস্টারে, সেক্ষেত্রে রিকনসিডারেশনের একটা সুযোগ রয়েছে। তুমি এক্সপ্লেইন করতে পারো যেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে পড়ে। সুতরাং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে এটা আসলেই জরুরি যে কখন তুমি কোর্সটা ড্রপ করছো, কী কারণে। সো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হলে আসলে রিকনসিডারেশনের কোনো সুযোগ নেই, কিন্তু সেকেন্ড লাস্ট অথবা লাস্ট সেমিস্টারে এসে যদি কেউ কোনো কারণে কোনো কোর্স ড্রপ করতে হয়, সেটা আইআরসিসি কনসিডার করে। ইট ইজ আনফেয়ার। আমি তোমার সাথে দ্বিমত করছি না, কিন্তু রুল ইজ রুল, রাইট, ওয়েদার আই লাইক ইট অর ইউ লাইক ইট অর নট। জি, আচ্ছা, আমরা পরের প্রশ্নতে যাই। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কি তার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসতে পারবে? আনিকা, এটা আসলে অনেকের প্রশ্ন। আমি জানি না এ পর্যন্ত আমি কত ইমেল পেয়েছি এই কোয়েশ্চেনটা নিয়ে। তো সেই কারণে আসলেই আমি উত্তর করতে চাই, কারণ এটা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। প্রথম কথাই হচ্ছে যে রিসেন্ট যে অ্যানাউন্সমেন্টে এসছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে মাস্টার্স প্রোগ্রাম এবং যারা পিএইচডি প্রোগ্রামে আসবেন শুধুমাত্র তাদের স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারবে। তাহলে প্রশ্ন থেকেই যায় যে বাকি যে স্টুডেন্টরা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেন এবং যাদের স্পাউসরা আগে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারতো, তারা এখন আসতে পারছে না। কিন্তু এই জায়গাটায় আমি বলবো যে একটা আমি স্লিম অপশন রয়েছে ব্যাচেলর যারা করতে আসেন এখানে। সব ব্যাচেলররাই ইচ্ছে করলেই আপনার ব্যাচেলর প্রোগ্রাম করছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, ইচ্ছে করলেই তাদের স্পাউসদেরকে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিটে আনতে পারবেন না। কিন্তু যাদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দেখানো হয়েছে সেই প্রোগ্রামগুলোই আমি বলছি। তো সুতরাং আমার মনে হয় যে আমার দর্শকদের জন্য এটা অনেক বেশি সুবিধা হবে যে আমি ব্যাচেলর প্রোগ্রাম করছি কিন্তু তারপরেও আমার স্পাউসকে এখানে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট আনতে পারছি। যারা পড়াশোনা করছেন ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স, ব্যাচেলর অফ নার্সিং, তার মানে মোটামুটিভাবে নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছেন। কিন্তু আপনারা জানেন যে নার্সিংয়ের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, সুতরাং ওই জায়গাগুলোতে কিন্তু আপনি যদি খুব গ্রসলি বলি আমি, তাহলে আমি বলবো নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছেন। এছাড়াও যারা ব্যাচেলর করছেন এডুকেশনে, দ্যাট মিনস ব্যাচেলর অফ এডুকেশন এবং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এই প্রোগ্রামগুলো নিয়ে মোটামুটিভাবে 5টা প্রোগ্রাম আমি হিসেব করে দেখেছি যে এই 5টা প্রোগ্রাম নিয়ে যারা ব্যাচেলর ডিগ্রি করছেন তারা তাদের স্পাউসকে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট আনতে পারেন, আদার দেন মাস্টার্স এবং ডক্টরেট বা পিএইচডি প্রোগ্রাম যারা পড়ছেন তাদের বাইরে। ওকে, ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার সম্প্রতি একটা কথা বলেছে যে টেম্পোরারি রেসিডেন্টদেরকে যদি আমরা পার্মানেন্ট রেসিডেন্ট করে দিই তাহলে লেবার শর্টেজটার সাথে আরও অন্যান্য অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে এই কথাটা উনি বললেন, উনি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইঙ্গিত করে বলেছেন কথাটাই? আনিকা, আমি যেটা বলবো ডেফিনেটলি মিনিস্টারের এই বক্তব্যকে নানানভাবে ইন্টারপ্রেট করার সুযোগ এখানে রয়েছে। সত্যি কথা বলতে কি উনিও বিষয়টা খুব বেশি পরিষ্কার করেননি। উনি একটা হিন্ট দিয়েছেন যে লেবার শর্টেজকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি।
তো সেক্ষেত্রে সেটা হচ্ছে যে হতে পারে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসেন তারা কিন্তু একটা অ্যাডভান্টেজড অবস্থাতে থাকে, বিশেষ করে কানাডিয়ান লেবার মার্কেটের জন্য। তার কারণ হচ্ছে যে যখন সে প্রোগ্রাম করছে তখন কিন্তু সে অলরেডি কাজ করে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি বলবো একটা সিগনিফিক্যান্ট নাম্বার স্টুডেন্ট তারা কিন্তু কাজ করে, সুতরাং কানাডিয়ান লেবার মার্কেটে তারা কন্ট্রিবিউট করছে। ইটস ভেরি আনফর্চুনেট যে তাদের এই কাজটাকে তাদের কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাকসেপ্ট করা হয় না যখন পরবর্তী পর্যায়ে তারা যান পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, কিন্তু ডেফিনেটলি তারা কাজ করছেন। এটা একটা বিষয়। আরেকটা যেটা আমরা জানি যে একটা সময়, এটা সম্ভবত 2021-এ ইফ আই এম নট মিস্টেকেন, যে একটা সুযোগ এসেছিল, সেখানে বলা হয়েছিল টিয়ার টু পিয়ার, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা উইদাউট হ্যাভিং এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করেছিল। সুতরাং এরকম একটা হিন্ট হতে পারে যে সেখানে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটা বড় ভূমিকা পালন করবে। কারণ হচ্ছে যে আমরা হয়তো আজকের অনুষ্ঠানেই আলোচনা করব যে, বা শুরুতেই তুমি যেটা বলছিলে যে ইটস বিকামিং হার্ডার অ্যান্ড হার্ডার টু সিকিউর দ্য পিয়ার স্ট্যাটাস বিং অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো সেক্ষেত্রে হতে পারে মিনিস্টার হয়তো এরকম ধরনের একটা ইঙ্গিত করতে পারেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সুতরাং বি হোপফুল যে তারা হয়তো আলটিমেটলি তাদের স্ট্যাটাসটা সিকিউর করতে পারবে। আচ্ছা, আপনি বললেন বি হোপফুল, তাহলে আপনি আমাদেরকে বলেন যে কি কি করলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কানাডিয়ান পিআরটা সিকিউর করার জন্য প্রবাবিলিটিটা একটু বেড়ে যাবে। আনিকা, আমি যেটা বলবো, ইফ আই লুক অ্যাট দ্য সিআরএস স্কোর, এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যে হোপলেস করে তা না। বিং এ কনসালটেন্ট আমি নিজেও খুব হোপলেস ফিল করি, এবং সেক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে অথবা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসতে চান তাদের জন্য আমি বলবো যে একটু হোমওয়ার্ক করে আসতে। কারণ হচ্ছে যে এখন পরিস্থিতি আর আগের মতো নেই। সুতরাং হোমওয়ার্ক বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোন প্রোগ্রামটা পড়লে আগামী 5 বছর বা 4 বছর পরে গিয়ে কানাডিয়ান লেবার মার্কেটে এই প্রোগ্রামটার ডিমান্ড থাকবে, তার মানে তোমার অকুপেশনটা ইন ডিমান্ডে থাকবে। এটা হচ্ছে একটা বিষয় যে প্রোগ্রাম সিলেক্ট করে, যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে অনেকে হয়তো পড়তে পছন্দ করে, গ্লোবাল ম্যানেজমেন্ট নিয়ে আমি পড়ছি, ডেফিনেটলি ইটস এ ভেরি হাই সাউন্ডিং প্রোগ্রাম। আমি হয়তো পছন্দ করছি লিটারেচার নিয়ে, আমি হয়তো ফিলসফি নিয়ে পছন্দ করছি। পছন্দ একটা বিষয়, পড়াশোনা করতে চাইলে করতেই পারো, কিন্তু যদি মনে হয় যে এই পথটা ধরেই আমি আমার পিয়ারটাকে সিকিউর করব, তাহলে একটু হোমওয়ার্ক করা, রিসার্চ করা যে কোন অকুপেশনগুলো আগামীতেও ইন ডিমান্ডে থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিকে যদি আমরা তাকাই, তাদের পছন্দের তালিকায় প্রথমেই হচ্ছে অন্টারিও, সেকেন্ড হচ্ছে বিসি, কিন্তু আসলে অপশনগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, অথবা জটিল হচ্ছে, অথবা আমি বলবো সহজলভ্য আর থাকছে না অন্টারিও এবং বিসির জন্য। উচিত বোধহয় একটু চিন্তা করা যে অন্য প্রভিন্স বলতে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যেই প্রভিন্সগুলো এই 2 প্রভিন্সের বাইরে, সেটা হতে পারে ম্যানিটোবা, হতে পারে সাসকাচুয়ান। আমি বলবো আপনারা একটু চিন্তা করেও দেখতে পারেন। RINP বলে আমরা জানি একটা প্রোগ্রাম রয়েছে, রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, ভেরি মাচ কমিউনিটি বেসড অথবা কমিউনিটি ড্রাইভেন প্রোগ্রাম। সেই জায়গাগুলোতে যদি, যে কথা আমি বললাম, যে প্রোগ্রামগুলো সিলেকশনের সময় আগামীর কথা চিন্তা করে পড়েন, তাহলে অনেকগুলো সুবিধা। একটা হচ্ছে যে আপনি সিকিউর করছেন যে এই অকুপেশনগুলো ইন ডিমান্ডে থাকবে, আমি কি বলবো, আমি ওই সময়ের সাথে যাচ্ছি, আগামীর সাথে যাচ্ছি, এটা একটা। আর একটা বিষয় হচ্ছে যে আই এম অ্যাবসলিউটলি ওকে টু রিলোকেট মাইসেলফ এনিওয়্যার ইন ক্যানাডা, আমি বা লোকেট মাইসেলফ এনিওয়্যার ইন ক্যানাডা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ভাষার একটা বিষয় রয়েছে। আমরা এটা জানি যে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্লে এ ভেরি ভাইটাল রোল। ইংরেজির ব্যাপারটা তো রয়েছেই, যে আপনাকে ইংরেজিতে আসলে ভালো হতে হবে টু গেট এ হায়ার স্কোর। আর একটা বিষয়, যদি সম্ভব হয়, সবার ক্ষেত্রে হয়তো সম্ভব নাও হতে পারে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথাটাও আপনারা একটু চিন্তা করতে পারেন। আর একটা বিষয় আমি বলবো যে তথাকথিত
প্রোগ্রামগুলোর দিকে না তাকিয়ে আপনারা একটু চিন্তা করতে পারেন ট্রেড স্কিল যেগুলো রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করা। সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি পড়তে চাইতে পারেন, আপনি প্লাম্বার হিসেবে পড়তে চাইতে পারেন, আপনি ওয়েল্ডার হিসেবে পড়তে চাইতে পারেন। সুতরাং এই বিষয়গুলো আমি বলবো যে আগামীতে আরও 5 বছর ধরে নেওয়া যায় যে ইন ডিমান্ড অকুপেশন থাকবে, কারণ হচ্ছে যে হেলথ সেক্টর তো ডেফিনেটলি রয়েছেই। সুতরাং আমি বলবো যে আপনারা এখন যদি যে ড্রগুলো হচ্ছে তার দিকে তাকান তাহলে এর রিফ্লেকশনটা দেখবেন। আর একটা বিষয় খুব রিসেন্ট যে লাস্ট ড্রটা হয়েছে 5th জুলাই 2024, সেখানে কিন্তু স্কোরটা আসলেই আমি বলবো রিজনেবল ছিল ইন কম্পেয়ার টু আদার ড্রস। এটা ছিল লোয়েস্ট স্কোর ছিল 440 এক্স্যাক্টলি, কিন্তু ইটস এক্সক্লুসিভলি ফর হেলথ প্রফেশনালস। সুতরাং হেলথ প্রফেশনাল মানেই তাকে যে ডাক্তার হতে হবে, তাকে নার্সই হতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, দেয়ার আর আদার অকুপেশনস আর অলসো ফলস আন্ডার হেলথ সেক্টর। সুতরাং এই বিষয়গুলোকে আমার মনে হয় যে কনসিডারেশনে রাখা, তাহলে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেই গোল নিয়ে, যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে কানাডাতে আসেন সেটা পূরণ হবে। আপনি বললেন যে হেলথ প্রফেশনালস, ডাক্তার আর নার্স বাদে কি কি হতে পারে, আপনি যদি আরেকটু এক্সপ্লেইন করতেন তাহলে আমার মনে হয় আমাদের দর্শক খুব বেনিফিটেড হতো। রাইট, আমরা যখন বলছি যে হেলথ প্রফেশনাল, যেমন ধরো অ্যাপার্ট ফ্রম ডক্টর, নার্স, এটা ডেন্টিস্ট হতে পারেন, কাইরোপ্র্যাকটিস যারা করেন তারা হতে পারেন, এটা ডায়েটিশিয়ান হতে পারেন, ইভেন ম্যাসেজ থেরাপিস্ট যারা আছেন, ম্যাসাজ থেরাপিস্ট তারা হতে পারেন, তারপরে স্টিম ক্যাটাগরিতে যারা পড়েন তারা হতে পারেন। হ্যাঁ, সুতরাং স্টিমটা কি তুমি এটা জানতে চাচ্ছ, রাইট? আমি ফলো আপ কোশ্চেনটাই করতাম, স্টেম প্রোগ্রামটা কি? স্টেম প্রফেশনালস বা স্টেম প্রোগ্রামটা যেটা, সেটা হচ্ছে এস ইন্ডিকেটস সায়েন্স, T for technology, E for engineering and M for mathematics. হ্যাঁ, তো সুতরাং তুমি দেখছো যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আমি যদি তাদেরকে বলি আর্কিটেক্ট হতে পারে, ডেটা অ্যানালিস্ট হতে পারেন। আর তুমি যদি টেকনোলজির দিক থেকে ধরো, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তারা হতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি এই কথাটা একটু পরিষ্কার করে বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং ইটসেলফ তোমার বলে দিচ্ছে যে তোমাকে কি পড়তে হবে, কিন্তু তারপরেও যে কথাটা আমি বলছিলাম যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এই সময়টাই এসছে যে তারা যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক করবেন, রিসার্চ করবেন। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও তুমি দেখবে সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ ইন ডিমান্ড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ ইন ডিমান্ড, কিন্তু আনফর্চুনেটলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়তে চান, ইটস নট আন্ডার স্টিম। সুতরাং স্টিমের আওতায় যদি কেউ আসতে চায় তাহলে উচিত হবে না তার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া, তার উচিত হবে না মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়া। সেটা হয়তো উনি অন্যভাবে যদি চিন্তা করেন, দ্যাটস টোটালি ডিফারেন্ট স্টোরি। কিন্তু অকুপেশন ইন ডিমান্ডের দিকে যদি তুমি তাকাও, স্টেমের দিকে যদি তুমি তাকাও, তাহলে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসেন তাদেরও চিন্তা করে লিস্টটা দেখে নেওয়া উচিত। বাকি থাকলো আমাদের এম, সে তো চিন্তা করবে আমাকে নিয়ে কেন কথা বলা হলো না। সো এটা যেটা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চান, স্ট্যাটিস্টিক্স হতে পারে, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স হতে পারে। এক্স্যাক্টলি। সো এটাই আমি বলবো যে হোমওয়ার্ক করা প্রয়োজন এবং একটু ফোর্সি করা যে আগামী দিনগুলো কেমন আসছে, কারণ এখন আসলে আউট অফ বক্স যাওয়া ছাড়া সামনের দিকে এগোনোটা মুশকিল। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমরা এমন একটা কমিউনিটিতে থাকি, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং অ্যান্ড নেটওয়ার্কিং। অফকোর্স নেটওয়ার্কিং করা, কেউ যদি এখন এখানে কোনো এমপ্লয়ারের কাছে কাজ করেন, ডেফিনেটলি তাদের সাথে একটা খুব ভালো রিলেশনশিপ মেনটেন করা, যাতে করে যদি কখনো দরকার হয় LMI বেসড জব অফার দিতে, তাহলে রিলেশনশিপটা ভালো থাকলে সেটা রিকোয়েস্ট করতে পারে এবং হু নোজ দে মে সে ইয়েস। না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট আনিকা। আমার ক্লায়েন্টের কাছেই আমি দেখেছি এটা সাধারণত যখন খুব বড় এমপ্লয়ার থাকে তখন হয়তো সম্ভব হয় না। সাপোজ ইফ ইউ ওয়ার্ক ফর TD Canada Trust অর ইফ ইউ ওয়ার্ক ফর Deloitte, হ্যাঁ, এরকম বড় প্রতিষ্ঠানের সঙ্গে যখন একজন কাজ করে, খুব স্বাভাবিকভাবেই দে আর নট উইলিং টু গো থ্রু দ্য প্রসেস বিকজ LMI টু সাম এক্সটেন্ট এ কাম্বারসাম প্রসেস, এবং অনেক ডকুমেন্ট যেগুলো তোমার LMI এর জন্য একজন এমপ্লয়ারের তরফ থেকে জমা দিতে হয়, এটা হয়তো বা অনেকে কমফোর্টেবল ফিল করেন না এবং
এবং এই কাজটা করতে চান না। কিন্তু অনেক ছোট এমপ্লয়ার আছে যে যারা একজন যখন কাজ করছে তখন দেখছে তার এফিসিয়েন্সি রয়েছে, তার স্কিল রয়েছে এবং এটা পরীক্ষিত হয়ে গিয়েছে। তো সুতরাং তার জন্য এলএমআই প্রসেসটা ইনিশিয়েট করা, এবং এলএমআই আসলে দু রকমের, একটা হচ্ছে ওপেন এলএমআই, আরেকটা হচ্ছে এলএমআই উইথ পিয়ার। সুতরাং ওই এমপ্লয়ারটা জানছে যে ওকে, একে আমি এলএমআই এর প্রসেসটা করছি এবং আফটার কমপ্লিশন দ্য প্রসেস এই এমপ্লয়িকে আমি আরও 1 বছর 2 বছরের জন্য পাবো। সুতরাং তুমি যে কথাটা বলছো, আই এম অ্যাবসলিউটলি এগ্রি উইথ দ্যাট, যে অবশ্যই তার এমপ্লয়ারের সঙ্গে একটা ভালো রিলেশন রাখা, ইভেন নেটওয়ার্কের কথা তুমি যেটা বলছো সেটা, এবং চোখ কান খোলা রাখা, আর যেটা বলা সেটা হচ্ছে তাকে একটু আউট অফ বক্স ভাবা। থ্যাংক ইউ সো মাচ শাহনাজ, আপনি আমাদের এই অনুষ্ঠানে আসলেন এবং এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এত সুন্দর করে গুছিয়ে আমাদের দর্শকদেরকে ইনফর্ম করলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনিকা। আমি বলবো যে এই বিষয়টা আসলে এখন সময় এসছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর, আমি খানিকটা স্বার্থপরের মতোই বলবো যে বাংলাদেশ থেকে, কারণ আমি বাংলাদেশ থেকে আমি নিজে এসেছি এবং আমার ক্লায়েন্টের মধ্যে সিগনিফিক্যান্ট নাম্বার বাংলাদেশি, এবং আমি জানি যে একজন বাংলাদেশি স্টুডেন্ট যখন এখানে আসেন উনি কিন্তু শুধু একা আসেন না, একটা প্রত্যাশা নিয়ে আসেন না, ওনার সঙ্গে ওনার এন্টায়ার পরিবার স্বপ্ন দেখে যে এই ছেলেটা বা মেয়েটা একজন পার্মানেন্ট রেসিডেন্ট হবে, অথবা এই ছেলেটা বা মেয়েটার মাধ্যমেই একসময় হয়তো আমরা কানাডাতে আসব। হ্যাঁ, সুতরাং অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক খরচ নিয়ে একটা স্টুডেন্ট এখানে কিন্তু পড়াশোনা করে। সুতরাং তার উচিত হবে যে একটুখানি ফোর্সই করতে পারা, যে কথাটা আমি বলছিলাম। হ্যাঁ, আর তোমার কথা মতো যদি আমার এই কথাগুলো একটা স্টুডেন্টেরও কাজে লাগে, ডেফিনেটলি আমি নিজে ভালো ফিল করব। এবং আমি আমার দর্শককে বলবো, যদি আপনাদের কারো কাছে মনে হয় সেটা আপনি একজন অভিভাবক হতে পারেন, একজন স্টুডেন্ট হতে পারেন, যে ফার্দার ক্লারিফিকেশন চাচ্ছেন, অথবা ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক কোয়েশ্চেন, প্লিজ ফিল ফ্রি টু ড্রপ মি এ লাইন, গিভ মি এ কল, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার, এবং এক্সপ্লেন করতে স্পেসিফিক আপনার সমস্যাটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করতে পারেন। সো অনেক ধন্যবাদ আনিকা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকে আমি কথা বলতে পেরেছি। ডেফিনেটলি থ্যাঙ্কস এ লট টু এনআরবি টিভি, যে এরকম একটা আয়োজন ওনারা করেছেন, যে আমরা আসলে সুযোগ পাচ্ছি ইমিগ্রেশন নিয়ে কথা বলতে, কারণ এই নিডটা বোধহয় প্রিটি মাচ সবার রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। টিল দেন, আপনাদের সাথে আমার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।